আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন আমার প্রত্যেককে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের ফ্রি গণিত কোর্সের দ্বিতীয় নম্বর ক্লাস। যারা প্রথম ক্লাসটি করেননি তারা অবশ্যই পেজ থেকে প্রথম ক্লাসটি করে নেবেন। দ্বিতীয় ক্লাসে আজকে আমরা শিখবো গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ, যে ম্যাথগুলা প্রাইমারি, নিবন্ধন, সিভিল সার্জন, সমাজ সেবা সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় বা মন্ত্রণালয়ের ম্যাথগুলা এসে থাকে। ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আর শুরুতেই সকলে ক্লাসটা শেয়ার করে দিবেন। প্রিয় ভাই বোন, আমাকে ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমাকে ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আমাকে ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। ক্লাসের শুরুতে সকলে ক্লাসটি শেয়ার করে দিবেন। সকলে ক্লাসে যুক্ত হন এবং ক্লাসটা শেয়ার করে দিন। আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আমাদের ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা। 2 মিনিটের ভিতরে ক্লাসটা শুরু করে দিব। আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিব। সকলে যুক্ত হয়ে যায়। সকলে দ্রুত যুক্ত হয়ে যান। আচ্ছা, ঠিকঠাক শোনা যাচ্ছে। হ্যাঁ, কে কোথা থেকে জয়েন করছেন সকলে জয়েন করে একটা শেয়ার করে দেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে গণিতে সমস্যা, সকলে ক্লাসটি পেয়ে যাবে এবং তারাও উপকৃত হবে আপনার মাধ্যমে। আর 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব, সকলে যুক্ত হয়ে যায়। গত ক্লাসে ছিলেন কে কে? প্রিয় ভাই বোন, ক্লাসটি শেয়ার করে একটু কমেন্টে লিখেন, ডান লিখেন। শুরু করে দিচ্ছি, ওয়েট করাবো না বেশিক্ষণ। ওকে, খুলনা থেকে আবু সাইদ ভাই, নারায়ণগঞ্জ থেকে রাবেয়া বোন, আর সিলেট থেকে লাবণী স্যারের বোন। ওকে, আচ্ছা ক্লাস শুরু করি। হ্যাঁ, ক্লাস শুরু করি। যারা ক্লাসে পরবর্তীতে আসবেন অবশ্যই শেয়ার করে ক্লাসে জয়েন হবেন। খেয়াল করেন,
খেয়াল করেন, ক্লাসটা শুরু হচ্ছে। এক নম্বর যে অঙ্কটা, বয়সের একটা অঙ্ক দিছে। এখানে বলা হয়েছে যে আপনার পুত্র ও পিতার বয়সের পার্থক্য 20। পুত্র ও পিতার বয়সের পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। 20। পিতা ও পুত্র ও পিতার বয়সের পার্থক্য 20। 8 বছর পরে তাদের সমষ্টি 72 হলে 8 বছর পরে তাদের সমষ্টি সমষ্টি 72 বছর হলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স কত? গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। পিতা পুত্রের বয়সে অনেকের একটা কমন ভুল আছে। কমন ভুল ওটা কি, যে পিতাকে পিতার বয়সের চেয়ে পুত্রের বয়সটা বেশি বের করে ফেলি। এটা কিন্তু অনেকেরই সমস্যা হয়। ঠিক আছে, আমারও হয়তো ছোটবেলা। খেয়াল করেন কি বলছে প্রথম, পুত্র ও পিতার বয়সের পার্থক্য 20 বছর। তাহলে অবশ্যই পুত্র থেকে পিতা 20 বছরের বড়। আমরা ধরি পুত্রের বয়স x বছর। আচ্ছা, পুত্রের বয়সের উপরে কিন্তু পিতার বয়স ডিপেন্ড করতেছে। এই কথা মতো পিতার বয়সের পার্থক্য 20 বছর। তাহলে পুত্রের বয়স যখন x হবে, তাহলে পুত্রের বয়সের সাথে যদি আমরা 20 যোগ করে দেই, হ্যাঁ, তাহলে সেটা কি বের হবে? পিতার বয়সটা বের হবে, তাই না? তাহলে আমরা পিতার বয়সে পেয়ে গেছি। এটা কি বর্তমানে, এখানে কিছু লেখা নাই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছু লেখা আছে? লেখা নাই। যদি কোনো বয়সের সাথে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিচ্ছু লেখা না থাকে, ওটা আপনাকে ধরে নিতে হবে মাস্ট সেটা বর্তমান বয়সের কথা বলেছে। বর্তমান বললে আর লিখতে হয় না। তার মানে এই যে বয়সটা বের করলাম পুত্র এবং পিতার, এটা হলো বর্তমান বয়স। এটা কি বর্তমান বয়স, ঠিক আছে? আচ্ছা, এবার 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি 72 বছর। এটা যদি আমার বর্তমান বয়স হয়, তো পুত্রের বয়স 8 বছর পরে কি হবে? 8 বছর পরে পুত্রের বয়স কত হবে? 8 বছর পরে পুত্রের বয়স কি হবে? এক্স এর সাথে কি 8 যোগ করতে হবে, এবং পিতার বয়স কত হবে? এই যে যা ছিল এদের সাথে কিন্তু 8 যোগ করতে হবে, অর্থাৎ এক্স প্লাস 28 বছর। এবার দেখেন, এই যে 8 বছর পরে পিতার বয়স হচ্ছে এক্স প্লাস 28 বছর এবং পুত্রের বয়স হচ্ছে এক্স প্লাস 8 বছর। এই দুইটা যোগ করলে এই 72 আমি পাবো। সিকোয়েন্স অনুযায়ী যাও, সহজ হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনেন। তাহলে এই দুইটা যোগ করলে আমি কি পাবো? 72 বছর পাবো। এখন প্রশ্ন মতে এক্স প্লাস 8 প্লাস এক্স প্লাস 28 ইকুয়াল 72। তার মানে এক্স প্লাস 28 আর হচ্ছে 8 যোগ করলে হবে আপনার 36 ইকুয়াল 72। তার মানে এক্স ইকুয়াল 72 মাইনাস 36। সুতরাং এক্স এর মান হচ্ছে 2x এর মান হচ্ছে 2x এর মান হচ্ছে x এর মান বের করি 36/2। সুতরাং x এর মান হচ্ছে 18। x এর মান হচ্ছে 18। ঠিক আছে, খেয়াল করেন, আমরা পুত্রের বয়স ছিল x+8 এবং পিতার বয়স ছিল x+28। দুইটা যোগ করলাম, 2x + 36 = 72, অর্থাৎ 2x = 72 মানে 36, x = 36/2, অর্থাৎ x এর মান 8। x এর মান 8 মানে কি? আমাকে বের করতে বলছে কি পুত্রের বয়স। এই যে দেখেন, পুত্রের বয়সটা বের করতে বলছে। এখানে কি বলছে? পুত্রের ভবিষ্যৎ 8 বছর পরে বয়স কত বলছে, 8 বছর আগের বয়স কত, কিছুই বলে নাই। তার মানে পুত্রের বর্তমান বয়স বের করতে বলছে। তো পুত্রের বর্তমান বয়স এটা আমার x বছর, x বছরই পাইছি, তার মানে 18 হচ্ছে অঙ্কের উত্তর। এক নাম্বারটা বুঝতে পারলেন কিনা? যদি এক নাম্বারটা বুঝে থাকে একটু ডান লিখেন ভাই। এক নাম্বারটা বুঝতে পারলেন কিনা? এক নাম্বার বুঝে থাকলে এক নাম্বার ডান। এক নাম্বার বুঝে থাকলে এক নাম্বারটা ডান। প্রিয় ভাই বোন,
এবং কারো কোনো কোশ্চেন থাকলে এখানে বলতে পারেন যে এই জায়গাটা ভাই আবার বুঝান, আমি আবার বুঝাবো। দ্রুত 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 দ্রুত। ওকে, এক নম্বর ডান। এক নম্বর ডান। তাহলে এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখেন 2 নম্বরটা দেখেন। 2 নম্বর কি বলেছে, একটি সমিতিতে, এই অঙ্কটা প্রচুর পরীক্ষা এসেছে। একটি সমিতিতে যতজন সদস্য আছে, একটি সমিতিতে যতজন সদস্য আছে, যতজন সদস্য আছে প্রত্যেকে তত 15 টাকা, প্রত্যেকে তত 15 টাকা, তত 15 টাকা করে চাঁদা দেওয়ায়, প্রত্যেকে তত 15 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 735 টাকা হলো। মোট 735 টাকা হলো। ওকে, এখন বের করতে বলছে সদস্য সংখ্যা কত। সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা কত? এই অঙ্কটা প্রচুর এসেছে, প্রচুর এসেছে। হ্যাঁ, যারা নিয়মিত প্রশ্ন ব্যাংক দেখেন তারা এটা বলতে পারবেন যে কি পরিমাণ চাকরি পরীক্ষা এসেছে। আজকে ক্লাসের পরে, আমার অঙ্কটা দেখার পরে আপনার এই অঙ্কটা নিয়ে কোনো ঝামেলা পোহাইতে হবে না, শেষ, একদম খতম। বিশ্বাস না হলে খেয়াল করেন কি বলছে এখানে। একটা সমিতি আছে, সমিতিতে যতজন সদস্য আছে, যতজন আছে আমরা জানি না কতজন আছে, আমি একটু ধরে দেখেন, আমি সিকোয়েন্স অনুযায়ী বুঝাবো আপনাকে। ধরি সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা হচ্ছে 1 জন, ধরে নিলাম, জানি না তো। খেয়াল করেন এইখানে যে জায়গাটা আপনারা ভুল করেন, প্রত্যেকে প্রত্যেকে তত 15 টাকা, এই তত কথাটা না থাকলে প্রত্যেকে 15 টাকা করে দিচ্ছে, সহজ হিসাব ছিল। প্রত্যেকে 15 টাকা করে দিচ্ছে, সহজ হিসাব ছিল। কিন্তু প্রত্যেকে তত টাকার কথাটার অর্থ হচ্ছে প্রত্যেকে 15, এবং তত কথার অর্থ হচ্ছে যে যত সংখ্যা সদস্য ছিল সেটাও। দেখেন প্রত্যেকে চাঁদা দেয়, প্রত্যেকে চাঁদা দেয়, কি বলছে, তত 15 টাকা, তত বলতে যতজন সদস্য, অর্থাৎ 15x টাকা। প্রত্যেকে একজনের চাঁদার পরিমাণ 15x টাকা, একজনের চাঁদার পরিমাণ। আমি আবার বলছি, একটা সমিতিতে যতজন সদস্য আছে, কতজন ধরে নিচ্ছি আমরা, 1 জন সদস্য আছে, প্রত্যেকে তত, তত বলতে যত, এই যে যত, যতটা কি ছিল আসলে সদস্য সংখ্যাটা ছিল, তো যতজন সদস্য সংখ্যা ছিল প্রত্যেকে ওই সদস্য সংখ্যার সমান 15 টাকা করে দিচ্ছে, তার মানে 15x টাকা করে দিচ্ছে। তাহলে মোট চাঁদা কি হবে? মোট চাঁদা, মোট চাঁদা কি, ধরেন একজনে 5 টাকা, 5 টাকা দিচ্ছে, 5 জন সদস্য আছে, তাহলে কি সদস্য সংখ্যা দিয়ে একজনের চাঁদার সংখ্যা দিয়ে কি করবেন, গুণ করবেন, 5 5 25 টাকা। তাহলে সদস্য সংখ্যা হচ্ছে x, আর প্রত্যেকে টাকা দিচ্ছিল 15x, তার মানে মোট চাঁদা কি 15x স্কোয়ার, 15x স্কোয়ার, 15x স্কোয়ার। কালো কালি বাবা, আচ্ছা ঠিক আছে। তাহলে প্রত্যেকে চাঁদার পরিমাণ কি 15x স্কোয়ার। আবার প্রত্যেকের মোট চাঁদার পরিমাণটা, মোট চাঁদার পরিমাণটা দেওয়া আছে কি 735, আর এখানে মোট চাঁদার পরিমাণ 15x স্কোয়ার। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, এই দুটো তো সমান তাই না, 15x স্কোয়ার ইকুয়াল 735, তার মানে x স্কোয়ার সমান 735 ভাগ 15। আমি একটু ক্যালকুলেশন করি,
15 রে 735 রে 15 দ্বারা ভাগ করব। ভাগ করেন তো, এখানে কতবার যাই? 4 15 60, 5 15 75, 4 বার যাই, তারপরে 60 থাকলো কত? 13, 5 চলে আসলো। এবার 10 15 150 হয় না, তাহলে 9 15 135, 9 135 অর্থাৎ কতবার গেছে? 49 বার গেছে। তার মানে এক্স স্কোয়ার সমান 49। এক্স স্কোয়ার সমান যখন 49, তাহলে একটু দেখেন এক্স স্কোয়ার এ পাশে এসে কি হবে? স্কোয়ারটা এ পাশে রুট হয়ে যাবে। সুতরাং এক্স এর মান 7 7 49, 49 বর্গমূল কি 7। এক্স মানে কি? সদস্য সংখ্যা। আমাকে বের করতে বলছে কি? সদস্য সংখ্যা। তার মানে এই এক্স এর মানটা হচ্ছে সদস্য সংখ্যা 7। প্রিয় ভাই বোন আমার, 2 নাম্বারটা যদি বুঝে থাকেন একটু কমেন্টে লিখে দেন প্রিয় ভাই। 2 নাম্বার ডান, 2 ডান। এবং কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যে ভাই এই জায়গাটা আমাকে আরেকবার বুঝান, আমি আবার বুঝাবো। একবার না 10 বার বুঝাবো। প্রিয় ভাই বোন, লাইভ ক্লাসটা একটু শেয়ার করেন। দেখেন, আমি আপনাদের কিন্তু কমেন্টগুলো অবশ্যই দেখি। ডান ডান, ওকে। এবাদুল খান ভাই ডান, আর ধন্যবাদ। সকলে কি বুঝতে পারছি আমরা? একটু জানাই সকলে বুঝতে পারলাম কিনা। যদি বুঝে থাকি তাহলে আমরা 2 নাম্বার ভাই লাইভ ক্লাসে থাকলে রেসপন্স করতে হবে, তাহলে আমার আমার আপনার মধ্যে ইন্টারাকশন দিতে হবে, কমেন্ট দিয়ে হবে, তাই না? যোগাযোগ কমেন্ট দিয়ে হবে। আর যদি শুধু টাকা টাকা দেখেন, কাম হবে না। সামনে খাতা নিয়ে বসেন, নোট করেন, প্রত্যেকটা অঙ্ক নোট করেন। আমি কিন্তু একটা অঙ্ক কমপক্ষে আপনাকে কতবার বলতেছি, মানে একটা অঙ্ক শেষ করতে 5 থেকে 10 বার একটা অঙ্ক বলতেছি, বারবার বলতেছি। এটা কিন্তু আপনি যদি খাতা নিয়ে বসে নিজেও করেন, মাথায় কিন্তু ঢুকে যাবে। হোয়াইট বোর্ডের পার্থক্য আর স্মার্ট বোর্ডের পার্থক্য এখানে, স্মার্ট বোর্ডে অনেক সুবিধা আছে, কিন্তু হোয়াইট বোর্ডের যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি বারবার শুনতেছেন, বারবার তোলার সুযোগ পাইতেছেন দেখে দেখে। হ্যাঁ, মানে ম্যাথের ক্ষেত্রে প্রচুর এটাতে ইয়ে হয়। হ্যাঁ স্যার, গুণ হলো, এটা একটা বুঝাম আরেকবার। কোথায়? এই যে এটা এটা গুণ হলো কেন? এটাই তো, তাই না? আচ্ছা, খেয়াল করেন, একটা সমিতিতে যতজন সদস্য আছে, কতজন জানি না, আমি ধরে নিছি সমিতিতে ধরেন কজন সদস্য আছে, কতজন? কজন? ওকে। এখন প্রত্যেককে তত টাকা করে চাঁদা দিচ্ছে, তত 15 টাকা, যত তত, বুঝলেন? প্রত্যেকে কত টাকা দিছে? তত 15 টাকা। তার মানে সদস্য সংখ্যার সাথে আরো 15 যোগ করব, যেটা হবে সেটা হচ্ছে একজনের চাঁদার পরিমাণ। প্রত্যেকে যদি বলতো প্রত্যেকে 15 টাকা করে চাঁদা দিচ্ছে, তাহলে দেখতাম একজনে চাঁদা দিছে কত? 15 টাকা। ঠিক আছে? কিন্তু না, বলছে কি প্রত্যেকে তত। তত মানে কি? যতজন আপনার সদস্য সংখ্যা, সেটা কি একজনের চাঁদার সাথে গুণ হবে, একজনের চাঁদার পরিমাণটা হবে 15 টাকা। ক্লিয়ার কিনা বলুন? রত্না বোন আমার ক্লিয়ার কিনা দেখেন। অনামিকা রই ডান, ওকে, ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। প্রত্যেকে যে কথাটা বললাম যে খাতা নিয়ে বসবেন, অঙ্কগুলো লিখবেন, উপরে লিখবেন যে ফ্রি গণিত ক্লাস, ক্লাস নাম্বার দিবেন, আপনার নাম দিবেন, তারিখ দিবেন, এবং আমাদের পেজে নাম দিতে পারেন যে ক্লাস বা আমি ক্লাস নিয়েছি, নিয়ে আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে আপনি সুন্দর করে নোটটা পুস্ট করেন, রাখলেন, সারা জীবন থাকবে। আপনার সুন্দর নোটটা দেখে অনেকেও শিখবে। ঠিক আছে? আপনার বন্ধুরাও দেখবে, তাহলে সব গণিত শেখা হবে। কিন্তু ক্লাস দেখতেছেন কিন্তু খাতা কলম ব্যবহার করতেছেন না, তাহলে আপনার গণিত সমস্যা সমাধান কিভাবে হলো? তাহলে ক্লাস তো ভাই প্রচুর দেখেন, অনেকেই লাইভ ক্লাস দেখে না, রেকর্ড দেখে। ভাই 1 ঘন্টার একটা ক্লাস আপনি রেকর্ড দেখতে গেলে 5 বার আপনি ফোন রেখে অন্য জায়গায় চলে যাবেন, একটা নোটিফিকেশন আসবে ওইখানে চলে যাবে, একটা রিলস দেখবেন। ওইভাবে হবে না। কিন্তু লাইভ ক্লাসে থাকলে কি হবে? সরাসরি আপনার ক্লাসও শেষ, আপনার ক্লাস করাও শেষ হবে। আর ফেলায় রাখলে তাহলে আর সমস্যা সমাধান হবে না, সমস্যা থেকেই যাবে। যারা অবহেলা করেন তাদের জন্য বলো। 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বার লাভ ক্ষতির, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ডান, ওকে, ধন্যবাদ রত্নমোহন, বুঝাতে সক্ষম হয়েছে। এবার খেয়াল করেন 3 নাম্বার,
যে ভাই বোনেরা আমার প্রত্যেক রেগুলার ক্লাস করেন তারা বন্ধুদের সাথে একটু শেয়ার করেন। আপনাদের শেয়ারে আজকে 10 জন আছে, কালকে 100 জন হবে ইনশাআল্লাহ। হবে না ইনশাআল্লাহ? 240 টাকা 12টি কমলা ক্রয় করে, 240 টাকায় 12টি কমলা ক্রয় করে 200 টাকা 8টি কমলা বিক্রয় করলেন। 200 টাকায় 8টি কমলা বিক্রয় করলে, 8টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? লাভ হবে না ক্ষতি হবে আমাকে কিছু বলে নাই, আমি বুঝে নিব, দেখবো। সিম্পল। লাভ কখন হয়, ক্ষতি কখন হয়, এটা তো আমরা জানি, যেহেতু সবাই দুনিয়াটা হচ্ছে ক্রয় বিক্রয়ের জায়গা, তাই না? ক্রয় বিক্রয়ের সারাদিনই সবাই কিছু না ক্রয় করে কিছু আবার বিক্রিও করি। তাহলে যখন ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের চেয়ে বেশি হবে তখন আপনার ক্ষতি হবে, আবার ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তখন আপনার লাভ হবে। সিম্পল। খেয়াল করি, দেখেন 240 টাকায় 12টি কমলা ক্রয় করে 200 টাকায় 8টি কমলা বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? কত লাভ বা ক্ষতি হবে এটা বের করতে বলছে। এখন কিনছে হচ্ছে 12টি, বিক্রি করছে 8টি, কিন্তু তাহলে মানে সংখ্যাটা কিন্তু আলাদা না। সংখ্যা আলাদা থাকলে আপনি কখনোই ধরতে পারবেন না এটা লাভ হলো না ক্ষতি হলো। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? একটার মূল্য বের করতে হবে। একটার ক্রয় মূল্য বের করবো এবং একটা বিক্রয় মূল্য বের করবো। তাহলে আমরা শুরু করি। 12টির ক্রয় মূল্য কত? 12টির ক্রয় মূল্য 240 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য কত? 240 ভাই, অবশ্যই একটির কি কম হবে? কম হলে কি হবে? ভাগ 12 24 শত 20 টাকা। কত টাকা? 20 টাকা। আবার আবার 8টার বিক্রয় মূল্য, 8টির বিক্রয় মূল্য, 8টির বিক্রয় মূল্য দিছে 200 টাকা। সুতরাং একটির বিক্রয় মূল্য কত? তাহলে অবশ্যই কম হবে 200/8, তার মানে 25 টাকা। 208 দিয়ে ভাগ করলে 25 টাকা। এবার খেয়াল করেন, আপনি একটি কমলার ক্রয় মূল্য পেয়েছেন, আবার একটি কমলার বিক্রয় মূল্য পেয়েছেন। এবার সহজেই ধরতে পারতেছেন কোনটা বেশি কোনটা কম, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে অবশ্যই যেহেতু বিক্রয় মূল্যটা বেশি ক্রয় মূল্যের তুলনায়, তাহলে লাভ হয়েছে। সুতরাং লাভটা কি? লাভ মানে আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, বা 5 টাকা হচ্ছে আপনার লাভ। প্রিয় ভাই বোন, এখানে একটা সুন্দরভাবে শুনে রাখেন, মনোযোগ দিয়ে সাইডে নোট করে দেন। পৃথিবীতে যে কোনো পণ্য বা দ্রব্য লাভ বা ক্ষতি, যে কোনো পণ্য বা দ্রব্যের বিক্রয় করলে লাভ বা ক্ষতি হয় বা ক্ষতির হিসাব করা হয় তার ক্রয় মূল্যের উপরে। নোট করেন, লিখে রাখেন। যে কোনো পণ্য বা দ্রব্যের লাভ বা ক্ষতি হিসাব করা হয় তার ক্রয় মূল্যের উপরে, তার ক্রয় মূল্যের উপরে, তার ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি হিসাব করা হয়। বুঝাইতে পারছি? যে কোনো, এটা এটা বুঝলে তাহলে অঙ্ক বুঝে ফেলছেন। এই যে 5 টাকা যে আমার লাভ হয়েছে, তাহলে এই 5 টাকা লাভ হয়েছে কত টাকার মধ্যে? এই যে ক্রয় মূল্য কত ছিল আমার? 20 টাকা। তাহলে 20 টাকায় লাভ হয়, 20 টাকায় লাভ 5 টাকা। 1 টাকায় লাভ অবশ্যই কম, 5/20। এখন দেখেন আপনাকে কি বলছে, শতকরা কত লাভ হয়েছে। তাহলে শতকরা মানে কি 100 টাকায় লাভ হবে, তাহলে অবশ্যই বেশি হবে, 5 × 100/20। ঠিক আছে, শূন্য শূন্য কাটা 5 10, শূন্য শূন্য কাটা, আর 5 দোকানে 10, 5 5 25। 25% হচ্ছে আপনার লাভ। 25% হচ্ছে আপনার লাভ। খেয়াল করেন প্রিয় ভাই বাবা, 3 নাম্বার ডান কিনা? 3 নাম্বার ডান থাকলে 3 নাম্বার ডান লিখে দেন, মানে ক্লিয়ার হলে। এবং কারো কোনো জায়গায় সমস্যা থাকলে বলতে পারেন। আমি প্রত্যেকটা অঙ্ক করা শেষ হলে আপনাদের ফিডব্যাক নিই। ভাই আমার এক ক্লাসে 20টা 50টা 100 অঙ্ক করা দরকার, আমি এক ক্লাসে 10টা অঙ্ক করবো, কিন্তু যে 10টা করবো এই 10টা যাতে আপনার আজীবন কোনো সমস্যা না হয়। ঠিক আছে না? আমি আপনাদের জন্য প্রতিদিন ক্লাস নিচ্ছি। এই যে ভাই এত গরমের ভিতরে ক্লাস নিচ্ছি, ফ্যান নাই, ফ্যান চালালে শব্দ হবে, তারপর হচ্ছে আপনার বাতি অনেকগুলা, মানে কষ্ট করছি না, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের রেসপন্স বা আপনার যখন গণিতে ভালো করবেন তখন কিন্তু এটা কষ্টের
প্রশ্নটা আর কি ফিডব্যাক আসবে বা সফল হবে। 3 নাম্বার ডান। রত্না বোন বলছেন ডান, ওকে। রাবিয়া বোন ডান, ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে আমরা 4 নাম্বার যাইতে পারি। হ্যাঁ, লাবণী সারা বোন ডান, 3 ডান, ওকে, 3 ডান, 3 ডান, 3 ডান, 3 ডান। ঠিক আছে, তাহলে আমরা 4 নাম্বার অঙ্কে যেতে পারি। তাহলে আমরা এবার 4 নাম্বার অঙ্কে যেতে পারি। ওকে, 4 নাম্বার খুবই সহজ একটি অঙ্ক দিছে। দেখেন 4 নাম্বার, তারা বলছে কোন শ্রেণীতে, কোন একটি শ্রেণীতে 11 জন শিক্ষার্থীর বয়সের গড় 13 বছর। কোন একটি শ্রেণীতে 11 জন শিক্ষার্থীর গড় বয়স 13 বছর। 13 বছর, ওকে, ভালো, ফাইন। 3 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়, বয়সের গড় হলো 12 বছর। 3 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়, তাদের বয়সের গড় হলো 12 বছর, মানে বয়সের গড়টা কমে গেল। ওকে, এখন আমাকে বলছে নতুন 3 জন শিক্ষার্থীর বয়সের গড়। নতুন 3 জনের বয়সে কিভাবে বের করবেন এটা? প্রথমত 11 জনের যে মোট বয়সটা আছে, গড় বয়সটা, এটাকে মোট বয়স বের করবো। মোট সমষ্টি কেমন? 11 × 13 দিয়া। আচ্ছা, একটু ওয়েট। খেয়াল করেন, খেয়াল করেন যে 11 জন শিক্ষার্থীর বয়সের গড় দেওয়া আছে। কি দেওয়া আছে? 11 জনের গড় বয়স কত দেওয়া আছে? 13 বছর দেওয়া আছে, তাই না? তাহলে 11 জনের মোট বয়স কত? মোট বয়স কিভাবে বের করবো? গড় বয়সের সাথে কত জনকে গুণ করে দিব? 11 × 13 গুণ করলে কত হবে? 11 × 13 গুণ করেন, 10 দিয়ে গুণ করলে 130, আর হচ্ছে 13, 143। 143 বছর। এই 11 জনের মোট বয়স হচ্ছে 143। পরবর্তীতে 3 জন যোগ করছি। 3 জন, 3 জন যোগ হয় মানে নতুন শিক্ষার্থী ভর্তি হয় 3 জন প্লাস আগের 11 জন, মোট 14 জনের। 14 জনের, আচ্ছা বাংলায় লিখি, 11 + 3 বা 14 জনের
গড় বয়স কত বোধে আছে? 12 বছর। তাহলে 14 জনের মোট বয়স কত হবে? মোট বয়স কত হবে? 12 × 14, 12 × 14, 140 আর হচ্ছে 1428, 168 বছর। কত? 168 বছর। আচ্ছা, খেয়াল করেন প্রিয় ভাই বোন, এই যে 14 জনের বয়স হচ্ছে এখানে 168, আর 11 জনের বয়স হচ্ছে 143। এইখানে 11, আগের 11 জন, নতুন 3 জন। আর এখানে কিন্তু নতুন নাই, এখানে শুধুমাত্র পুরাতন 11 জনের, আর এখানে পুরাতন 11 জন আর নতুন 3 জন। তাহলে এখানে পুরাতন এবং নতুন শিক্ষার্থীর বয়স, মোট বয়স। আর এখানে শুধুমাত্র পুরাতন শিক্ষার্থী, তাহলে নতুন এবং পুরাতনের দুইটা একসাথে যে আছে, এখান থেকে শুধুমাত্র পুরাতন যে আছে এটা বাদ দিলে নতুন 3 জনের বয়সের সমষ্টি বেড়ে যাবে। নতুন 3 জনের বয়সের সমষ্টি বেড়ে যাবে। তাহলে 3 জনের বয়সের সমষ্টি কত হবে? 3 জনের বয়সের সমষ্টি তাহলে 168 মাইনাস 143 কত হয়? 5, 2, 25 বছর। তাহলে 3 জনের মোট বয়স হচ্ছে 25 বছর। খেয়াল করেন, বোঝা গেল কিনা? 3 জনের মোট বয়স হচ্ছে কি 25 বছর। 3 জনের মোট বয়স হচ্ছে 25 বছর। 4 নাম্বারটা ক্লিয়ার কিনা দেখেন, একদম সিম্পল একটা অঙ্ক। 4 নাম্বারটা ক্লিয়ার কিনা? চার নাম্বারটা ক্লিয়ার কিনা? 4 নাম্বার ক্লিয়ার কিনা আমরা 5 নাম্বারে চলে যাব। খেয়াল করেন, 4 নাম্বার ক্লিয়ার কিনা বলেন? 4 নাম্বার ক্লিয়ার কিনা? 4 নাম্বার ক্লিয়ার কিনা? চার নাম্বার ক্লিয়ার কিনা? ওকে, ভাই বোন যারা ক্লাসে উপস্থিত আছেন প্রত্যেকে ক্লাসটা শেয়ার করেন এবং একটু রেসপন্স করেন। হ্যাঁ, আপনাদের একটা শেয়ারের মাধ্যমে 10 জন থেকে 100 জন হবে ইনশাআল্লাহ। খেয়াল করেন 5 নাম্বারটা, তার ডান। 5 নাম্বার কি বলছে? খুবই দারুণ একটি অঙ্ক। 50 ও 100 মধ্যবর্তী, 50 ও 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? দারুণ একটি অঙ্ক। অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু বোঝার আছে। কি কি বোঝার আছে এখানে? প্রথম হচ্ছে মৌলিক সংখ্যাকে 50 এবং 100 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যাটা কি? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, সেটা মৌলিক সংখ্যা। যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন 50 এবং হচ্ছে 100 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম এই দুইটার মৌলিক সংখ্যার গড় চেয়েছে। তাহলে 50 এবং 100, 50 এর পরে মৌলিক সংখ্যা কত? 50 এর পরে 50 কি মৌলিক সংখ্যা? অবশ্যই না। জোড় মৌলিক সংখ্যা পৃথিবীতে একটা, সেটা হচ্ছে 2। তাহলে 51 কি মৌলিক সংখ্যা? অবশ্যই না। 11 কে ভাগ করা যায়? 11 কি মৌলিক সংখ্যা? অবশ্যই না। 52 জোড় সংখ্যা? অবশ্যই না। 53 মৌলিক সংখ্যা। তাহলে 50 এর পরে খুব কাছাকাছি মৌলিক সংখ্যা কত? 53। এবং 100 এর আগে মৌলিক সংখ্যা? 100 কি মৌলিক সংখ্যা? অবশ্যই না। 99? অবশ্যই না। 3 33 99। 98 জোড় সংখ্যা, এটা মৌলিক সংখ্যা না। 97 কি দেখেন পৃথিবীর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, ওই 97 হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে 50 এবং 100 এর মধ্যবর্তী এই যে ক্ষুদ্রতম, সবচেয়ে ক্ষুদ্রতম এই দুটার মধ্যবর্তী ক্ষুদ্রতম 53 এবং বৃহত্তম হচ্ছে 97। এই দুইটার গড় চেয়েছে। তাহলে গড় মানে কি? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে
50 আর 140, 150, 150কে দুটো ভাগ করলে 75, এই 75 হচ্ছে অ্যান্সার উত্তর। 5 নম্বরে ক্লিয়ার? 5 নম্বর ক্লিয়ার? 5 নম্বর ক্লিয়ার? ক্লিয়ার? 5 নম্বর ক্লিয়ার? বলেন 5 নম্বর ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আচ্ছা 5 ডান, 5 ডান, 5 ডান। তাহলে আমরা 6 নম্বর অঙ্কে চলে যাব। 5 নম্বর ক্লিয়ার হলে 6 নম্বর চলে গেলাম। 6 নম্বর কি বলছে খেয়াল করেন। ছয় নম্বর মান নির্ণয়ের একটা অঙ্ক দিচ্ছে। a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √3 হলে আপনার 5ab এর মান কত? 5ab এর মান চেয়েছে। 5ab এর মান চেয়েছে। খেয়াল করেন a প্লাস বি কি দেওয়া আছে? ধরেন দেওয়া আছে, আচ্ছা লেখলাম না, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √3 এবং 5ab। চিন্তা করেন তো এই 5ab কি কোনো পৃথিবীতে কোনো সূত্র আছে? আছে? বলেন বলেন। নাই। তাহলে 5 বাদ দেন সামনে থেকে। 5 চিন্তা করেন নাই, দুনিয়াতে বাইছে নাই, তাই ইন্না নিল্লাহ হয়ে গেছে। এখন এবি 5 যদি মরে যায় বা চলে যায়, থাকবে কি এখানে এবি? এবি সূত্র আছে না? এবি সূত্র আমরা সকলেই জানি, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। জানি কিনা বলেন? জানি তো? জানি না আমরা? অবশ্যই জানি। তাহলে এবি মানটা বের করি। তাহলে এবির মানটা বের করি। এবি, তাহলে এবি সমান কি? a প্লাস বি বাই 2, a প্লাস বি বাই 2, a প্লাস বি এর মান কি? √7/2। উপরে আছে কি? হোল স্কয়ার মাইনাস সূত্রের a মাইনাস বি এর মান কি? √3, নিচে কি? 2, উপরে হোল স্কয়ার। আচ্ছা এই যে স্কয়ারটা √7 এর উপরেও আছে ভাই, 2 এর উপরেও আছে, তাহলে √7 উপরে রুট আর স্কয়ার চলে যাবে, থাকবে 7। 2 এর উপরে আমরা যদি স্কয়ার করি তাহলে 4 মাইনাস সেম ভাবে √3, রুট আর স্কয়ার চলে গেলে থাকবে 3 আর 2 এর উপর স্কয়ার করলে 4। এবার একটু লসাগু করেন, 4 লসাগু নিলে 7 মাইনাস 3 অর্থাৎ 4/4 অর্থাৎ 1। এই 1 কিসের মান পেলাম? ab এর মান পেলাম। এখন আমাদেরকে ab বের করতে বলছে নাকি 5 ইনটু ab বের করতে বলছে? অবশ্যই 5 ইনটু ab, তাহলে ab এর মান 1, 5 দিয়ে গুণ করলে কি হবে? 5 একে 5, 5 একে 5 হচ্ছে অঙ্কের উত্তর। প্রিয় ভাই বোন আমার, 6 নম্বর অঙ্কটা ক্লিয়ার হলেন কিনা একটু জানাবেন। যদি ক্লিয়ার হন তাহলে 6 ডান লিখে দেন, জাস্ট 6 ডান। আমরা 7 নম্বর অঙ্কে চলে যাব। প্রিয় ভাই বোন যারা ক্লাসে উপস্থিত আছেন প্রত্যেকে একটা ক্লাসটা শেয়ার করেন, যার যার প্রোফাইল একটা শেয়ার করলে হবে এবং বন্ধুদের অবশ্যই পেজে মেনশন দিতে পারেন। আপনাদের জন্য পরিশ্রম করতেছি, আপনারা যদি আমার জন্য একটু পরিশ্রম করেন তাহলে এই 10 জন ভাই বোন আগামীতে 100 জন ভাই বোন হতে দেরি লাগবে না। আমি প্রতিদিন রাত 9টায় আপনাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে আসবো। আচ্ছা প্রশ্ন সমাধান ক্লাস করতেছি না, প্রশ্ন সমাধান ক্লাস একটু রান করি, একটু ভাই বোন হোক, বেসিক ক্লাস শুরু করবো। বেসিক ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এত পরিমাণ বেসিক ক্লাস দিব সারা জীবনেও ভুলবেন না। আমি চ্যালেঞ্জ করতে পারি সারা জীবনেও এত পরিমাণ বেসিক করে নেয় আমার ক্লাস যদি বেসিক ক্লাস করেন। যারা আগে করছে আমার লাইভ ক্লাস গুলা তারা জানতে পারবে। 6 ডান, ওকে। আখির মেলা 6 ডান, ধন্যবাদ। লামিয়া বোন বলছিলেন 53 হলো কিভাবে? 53 হচ্ছে 50 এর পরেই মৌলিক সংখ্যা।
সুমাইয়া আক্তার বোন ডান 6, অনামিকা বোন 6 ডান, লাবণী সারা বোন 6 ডান, মারিয়া আফরিন 6 ডান। দেখেন সব বোনগুলাই কিন্তু ক্লাসে উপস্থিত থাকে। এটা আমার বরাবরের, আমার এই 5 বছরের ক্লাসের মানে পরীক্ষিত বিষয় হচ্ছে ভাইরা কিন্তু ক্লাসে থাকে না। বন্ধুরা যে অ্যাক্টিভ, যেভাবে নোট করে, আপনারা রিকোয়েস্ট, আপনারা গণিত ক্লাসগুলা, গণিত খাতা নিয়ে বলছেন, নোট করেন সুন্দরভাবে, একটা নোট খাতা বানান, বেশি খরচ হবে না। খাতা বানান, নোটগুলো আমাকে দেখায়, নোটগুলো জমা দিন গ্রুপে, আমি প্রত্যেকে নোট দেখি, নোটের সমস্যা থাকলে আমি বলে দিই, নোটগুলো আমাদের গ্রুপে দিয়েন, আপনারই কাজে লাগবে। রাবিয়া বোন ডান, ওকে। তাহলে 7 নম্বর অঙ্কে চলে যাবো। 7 নম্বর, 7 নম্বর কি বলেছে দেখেন। 7 নম্বর বলছে ঘনমূল এক্স ইকুয়াল 1/10 হলে একটা কথা আপনাদের গত ক্লাসে আমি বলছিলাম, ক্লাসটা কি আটকে গেল? প্রিয় ভাই বোন, একটা সমীকরণে উভয় পক্ষে যে কোনো রাশি দ্বারা গুণ করা যায়, ভাগ করা যায়, আবার বর্গও করা যায়। যদি তাই হয় তাহলে আমরা উভয় পক্ষকে 3 দ্বারা বর্গ করব। এখানেও 3 পাওয়ার দিলাম, এখানেও কিন্তু সেম দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি একটা বৃত্তের উপরে একাধিক পাওয়ার থাকলে পাওয়ার ওভারে গুণ হয়। তাহলে এক্স এর উপরে 8 আছে আর তার উপরে কি আছে, 3 আছে, তাহলে গুণ করলে কি হবে, 3/3 ইকুয়াল, এখানে গুণ করলে কি হবে, 10 এর গুণ করলে 1000, 10 এর কি কিউব করলে কি 1000, অর্থাৎ 3 3 কাটা গেলে থাকবে কি এক্স ইকুয়াল 1/1000। এটি হচ্ছে উত্তর। অথবা 1/1000 কে দেখে যদি আপনি ইয়া করেন 0.001, এক্স এর মান কি, যদি উত্তরে এরকম থাকে তাহলে এইটা, আর উত্তরে যদি এরকম থাকে এটা। 7 নম্বরটা কি ক্লিয়ার, বোঝা গেল? 7 নম্বরটা কি ক্লিয়ার, বুঝতে পারলেন? সাত নম্বরটা কি ক্লিয়ার, বোঝা গেল বলেন তো? সাত নম্বরটা কি ক্লিয়ার, বোঝা গেল? 7 নম্বর ডান, 7 নম্বর বোঝা গেল। লাবণী স্যার বোন ডান। পরে 7 নম্বর বোঝা গেলে আমরা অন্য অঙ্কে চলে যাব। 7 নম্বর ডান, 7 নম্বর, ওকে ওকে। 8 নম্বরটা দেখেন, 8 নম্বরটা খেয়াল করেন, লগের দিছে, লগ লগ 2√2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 4 হলে এক্স এর মান বের করতে বলছে, হলে এক্স এর মান বের করতে বলছে। দেখেই বই পাওয়া যায়, হ্যাঁ, দেখেই বই পাওয়া যায় অনেকে, কিন্তু বিশ্বাস করে লগের অঙ্ক খুবই সহজ। এই লগ থাকলে লগকে আপনাকে 2 বার উড়াইতে হবে, লগকে কি করতে হবে, উড়াই দিতে হবে। লগকে উড়াই দেওয়ার যে সিস্টেমটা,
লবকে যদি তুলে দিতে চাই, এই পাশে যে রাশিটা আছে এটা এখানে এক্স এর জায়গায় আসবে, এক্সটা এই জায়গায় আসবে, জাস্ট ইন্টারচেঞ্জ হবে। তাহলে 2 টু দি পাওয়ার 2√2 এর উপর পাওয়ার এসে 4 বসবে, পরে এক্সটা এই পাশে চলে যাবে। আমার এক্স সমান কি, এই 4টা 2 এর উপরও আছে আবার 4 এর উপরও আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 একটু ভেঙে লিখি, √2 টু দি পাওয়ার 4। আচ্ছা, এক্স ইকুয়াল 2 এর উপরে পাওয়ার 4 মানে কি, এর মান কত, 16, কিন্তু রুট 4টা, যে √2 এর উপরে 4 আছে, তার মানে √2 গুণ √2 গুণ √2 গুণ √2, দুইটা রুটের জন্য কি 2, আর এই দুইটা রুটের জন্য কি 2, 2 দুগুণে 4, তার মানে এটার মান কত 4। সুতরাং 4 ষোলং কত 64, এই 64 হচ্ছে অঙ্কের উত্তর। 8 নম্বর ডান। 8 নম্বর খেয়াল করেন, 8 নম্বর প্রিয় ভাই বোন আমার, 8 নম্বর দেখেন, খেয়াল করেন, 8 নম্বর ডান। 8 নম্বর বুঝতে পারলেন? বুঝে থাকলে দ্রুত জানান, না বুঝে থাকলে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ডান। ওকে, ঠিক আছে। 9 নম্বর দেখেন, এবার আমরা 9 নম্বর, 9 নম্বর খেয়াল করেন। 9 নম্বরটা একটা বর্গক্ষেত্রে কোণের দৈর্ঘ্য দেওয়া আছে, একটি বর্গক্ষেত্রে কোণের দৈর্ঘ্য, একটা বর্গক্ষেত্রে কোণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√2, তাকে হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত, একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে বলছে। বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কত, বর্গক্ষেত্রের পরিসীমা কত, খেয়াল করেন, গুরুত্বপূর্ণ। বর্গক্ষেত্র মানে কি আমরা জানি তো, যে চতুর্ভুজের 4টে বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, কোণগুলো সমান, কোণগুলো সমান। যে বর্গক্ষেত্রের 4টে বাহু পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল, কর্ণগুলো সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, সেটাই তো বর্গক্ষেত্র। আচ্ছা, তার মানে প্রত্যেকটা বাহু যেহেতু সমান, এটা এ হলে এটা হয়ে, এটা হয়ে, এটা হয়ে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি 4 বাহুর যোগফল, অর্থাৎ 4, তাই না? এখন আবার কর্ণের দৈর্ঘ্য কি, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আপনার √2a, √2a, যে কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। √2a কেন, এটা একটু বুঝাবো, ব্যাখ্যা দিব আপনাদের, বলেন তো, ব্যাখ্যা চান? এই যে এটার মান √2a কিভাবে হলো, ধরেন এ বি সি, দেখেন তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ হলো না? সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে আমরা যদি পিথাগোরাসের সূত্র অনুযায়ী, তাহলে এ সি এর মান কত হবে, এ সি এর মান হচ্ছে লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার। হ্যাঁ, এ সি স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে এ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এ স্কয়ার, অর্থাৎ 2a স্কয়ার। আচ্ছা, এই পাশে রুট আছে না, এর পাশে কি যাবে, বর্গমূল হয়ে যাবে, 2a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার উপরে থেকে রুটটা 2 এর উপর আছে, এর উপর আছে, তাহলে √2a স্কয়ার থেকে স্কয়ার আর রুট চলে গেলে থাকবে a, অর্থাৎ 2a। এখন এসি মানে কি, এই যে কর্ণ, কর্ণের দৈর্ঘ্য মানে কি √2a। এগুলো বেসিক ক্লাসে আপনাদের আলোচনা, একদম বিস্তর আলোচনা আমি শেখাবো। তাহলে এবার আমরা যদি কর্ণ, বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য যদি ধরে নেই, এক বাহুর দৈর্ঘ্য যদি ধরি এক বাহুর দৈর্ঘ্য a, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে, √2a। সুতরাং কর্ণের দৈর্ঘ্য √2a সমান কত দেওয়া আছে, 4√2।
উভয় পক্ষ থেকে √2 চলে গেলে এর মান কি 4, এর মান 4 মানে এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাকে বের করতে হবে পরিসীমা। পরিসীমা কত? দেখেন একটা থেকে আরেকটা যাওয়া কত সহজ। যখন আপনার পরিসীমা মানে কি আমরা 4 ইন্টু 4 অর্থাৎ 16। পরিসীমা মানে কি 16। পরিসীমা কত? 16। ভাই অঙ্ক যে এত মজার, আপনি যদি মজা করে শিখতে পারেন, বেশি যদি একবার বলতে পারেন, ধরতে পারেন, তাহলে অঙ্ক কোনো কিছুই না। অঙ্ক কিছুই না। আমরা কোন অঙ্কটা কোন পরীক্ষা আসতে পারে আমরা বুঝি, কারণ এমন কোনো দিন নাই দেখা যাচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষার প্রতি সপ্তাহে যে চাকরি পরীক্ষাগুলো হয় প্রত্যেকটা প্রশ্ন তো আমরা দেখি, সমাধান করি। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে ধরেন বিগত 1 বছর, 1 বছর, 2 বছর, 5 বছর যতই আছে প্রশ্ন আসছে যে কোনো চাকরি পরীক্ষায়, সকল প্রশ্নগুলো কিন্তু আমাদের কাছে আছে, সেগুলো প্রতিনিয়ত অ্যানালাইসিস করি। এই জন্য বলতে পারি, এই জন্য বলতে পারি যে কোন পরীক্ষা কোন প্রশ্নগুলো আসে, বলে দিতে পারবো কোন টপিক থেকে কোন পরীক্ষায় কতটুকু আসে। এগুলো আমার কাজই হইতে এটা। হ্যাঁ, যাই হোক, 9 নম্বরটা বুঝতে পারলেন কিনা? অনেকে মনে বোরিং হয়ে যাইতেছেন। আসলে একটা অনলাইন 1 ঘন্টা ক্লাসে বেশি আমি নিব না। এই যে 50 মিনিটে একটা 10টা অঙ্ক করাই, 10টা অঙ্ক মিল করি। আরেকটা অঙ্ক, দারুণ একটি অঙ্ক আছে, এই অঙ্কটা আমি জ্যামিতির একটা অঙ্ক, এটা শেষ করে দিই। হ্যাঁ, এটা শেষ করে দিই, এটা শেষ করে দিই। 9 নম্বর ক্লিয়ার? 9 নম্বর ক্লিয়ার? ওকে। 10 নম্বর দেখেন কি বলছে, এটাও জ্যামিতির, মজা পাবেন। দেখেন জ্যামিতির পড়ানো অনেক মজা। দেখেন ABCD রম্বসের, ABCD রম্বসের, ABCD রম্বসের এ কোণ ABC ইকুয়াল 120 ডিগ্রি এবং কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এবং কর্ণদ্বয়ের ছেদবিন্দু গুরুত্বপূর্ণ। দেখেন ছেদবিন্দু ও, আচ্ছা, ও ই, ও ই লম্ব এবি হলে, হলে কোণ BOE সমান কত? ও মা, দেখে কি বই পড়ছে? মনে হয় যে বই পাই গেছেন। খুবই সহজ। অঙ্ক করতে হলে তাকে রম্বসটা কি চিনতে হবে। রম্বস কি? আপনি যদি বর্গক্ষেত্রকে একটু ধাক্কা দেন তবে হেলে যাবে, ওইটাই রম্বস হয়ে যাবে। দেখেন আগে যে বর্গ আঁকাইছিলাম না, আগে যে বর্গ আঁকাইছিলাম ওই বর্গকে একটু জাস্ট হেলান করে দিব। দেখেন রম্বস যে চতুর্ভুজের 4টে বাহু সমান কিন্তু কর্ণগুলো সমান, কোণগুলো কোনোটাই সমকোণ না, সেটা কি? রম্বস। যে চতুর্ভুজের 4টে বাহু সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, কর্ণগুলো অসমান, কোণগুলো সমকোণ নয়, সেটা হচ্ছে রম্বস। তার মানে বর্গটাকে একটু হেলান করে দিলেই, বাঁকাই দিলেই সেটা রম্বস হয়। আচ্ছা, ধরুন এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আচ্ছা, কর্ণ, এবং এখানে প্রশ্নে বলে দিছে কর্ণদ্বয়ের, কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এই যে ছেদবিন্দু কি? ও। এবং বলে দিছে কি? দেখেন ABCD কোন একটা রম্বসের ABC, অর্থাৎ এই বি কোণটা, এই পুরাটাই 120 ডিগ্রি, পুরাটাই ABC, এই কোণটা পুরাটাই 120, এবং দুইটা কোণের ছেদবিন্দু বলছে ও। তারপর বলছে ও ই লম্ব এবি, তার মানে এবি বাহুর উপর ও ই লম্ব। এই যে এবি বাহুর উপর ও ই কি? লম্ব। এখন বলছে বি ও ই এর মান কত? বি ও ই, তার মানে এই ত্রিভুজের এই এইটার মান কত? এই কোণ, এই যে এখানে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণের মান কত? খেয়াল করেন এখানে কিন্তু ও ই বা বি ও ই একটা ত্রিভুজ, ত্রিভুজ হয়ে গেছে না? যখন এই যে এখানে একটা লম্ব উৎপন্ন হয়েছে,
লম্ব উৎপন্ন করে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেটাকে যে কোনো একটা সরল রেখার উপরে যদি একটা লম্ব করেন সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তার মানে এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। প্রথমে পাবি এ বি সি, এ বি সি এর মান কত? এর মান কত? 120। আপনারা জেনে থাকবেন রম্বসের একটা কর্ণ তার কোণকে দ্বিখণ্ডিত করে। তার মানে তাহলে কোণ ই বি ও সমান কি? হাফ এ বি সি, অর্থাৎ 120/2, তার মানে 60 ডিগ্রি। তারপর এই যে এইটুকার মান হচ্ছে 60 ডিগ্রি। খেয়াল করেন এটুকার মান কি? 60 ডিগ্রি। কেন? রম্বসের প্রত্যেকটা কর্ণ প্রত্যেকটা কোণকে দ্বিখণ্ডিত করে, দুই ভাগে ভাগ করে। তার মানে এই পুরাটার মান কি ছিল? 120। যেহেতু একটা কর্ণ গেছে তাহলে কর্ণ যাতে এই পাশে 60, এই পাশে 60, এখানেও 60, এখানেও কিন্তু 60। দেখেন দুইটা কোণ পেয়ে গেছি। এখানে ওইটা এ বির উপর লম্ব হয়, এখানে একটা কোণ করেছে 90 ডিগ্রি। আর এখানে এই কোণটা পাইলাম, এই বি কোণটা ই বি ও, এই কোণটা ই বি ও। খেয়াল করেন ই বি ও কোণ কত পেলাম? 60 ডিগ্রি। আবার বিইও এই কোণটা পেলাম কত? 90 ডিগ্রি। এখন আপনাকে বের করতে বলছে কি? বের করতে বলছে বিওই এই কোণটা কত। আমরা জানি এই যে একটা ত্রিভুজ না, বিওই একটা ত্রিভুজ না, এই ত্রিভুজের ত্রিভুজ না, এটা বিওই একটা ত্রিভুজ না। এই ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি বাকি দুইটা কোণ অর্থাৎ 90 প্লাস 60 এই দুটো বাদ দেই, তাহলে 180 মাইনাস 150 অর্থাৎ 30 ডিগ্রি। 30 ডিগ্রি না? তার মানে কোণ বিওই অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা 30 ডিগ্রি। প্রিয় ভাই বোন 10 নম্বর অঙ্কটা ক্লিয়ার? বুঝতে পারলেন? বলেন তো কত মজা না এগুলো? এগুলো যখন ব্যাখ্যা সহ আরো বিস্তারিত বিস্তর আলোচনা শুনবেন অনেক মজা পাবেন। খেয়াল করেন, খেয়াল করেন। 10 নম্বর ক্লিয়ার? ওকে ক্লিয়ার। 10 ডান, ডান 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 ডান। প্রিয় ভাই বোন আজকে ক্লাসে 10টাই অঙ্ক করাবো। 10টা অঙ্ক সুন্দর করে নোট করে আমাদের আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে, আমি গ্রুপের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিই, হ্যাঁ? তাহলে অনেক একটু সুবিধা হবে। আমি গ্রুপের লিঙ্কটা এখনই দিয়ে দিচ্ছি। এই গ্রুপে আপনারা আপনার ক্লাস ফ্রি কোর্সের ক্লাস সংখ্যা, হ্যাঁ, এগুলা লিখে আপনারা একটু পোস্ট করে দিয়েন। তাহলে নোটগুলা পোস্ট থাকলে আপনার জন্য ভালো হবে, অন্যান্যদের জন্য ভালো হবে। প্রিয় ভাই বোনরা আমার একটু জানাবেন যে ক্লাসটা কেমন লাগলো। যারা সম্পূর্ণ ছিলেন তারা একটু জানাবেন, গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি কমেন্টে। যারা সম্পূর্ণ ক্লাস করলেন তাদের কাছে জানতে চাই আজকে ক্লাসটি কেমন লেগেছে। এইভাবে প্রতিদিন যদি আমরা 10টা 15টা করে অঙ্ক শিখি, মাস শেষে আপনার অঙ্কের দ্বারা কত? 10টা করে শিখলে 300 অঙ্ক। 300 অঙ্ক মানে কি বুঝেন? এই 300 অঙ্ক আপনার আগামী 1 বছর বিভিন্ন চাকরি পরীক্ষা পাবেন। মাসে যদি 300 শিখেন তাহলে 3 মাসে 1000 অঙ্ক। 1000 অঙ্ক শিখলে আর কিছু থাকলো? 1000 অঙ্ক শিখলে আর কিছু থাকলো? ক্লাসটা কেমন লাগছে একটু জানাবেন। আগামীকাল ঠিক রাত 9টায় নতুন আরেকটি ক্লাসে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জসিম টিউটোরিয়ালের সাথে থাকবেন। প্রতিদিন হিউজ পরিমাণ ক্লাস যায়, অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার হয়।
জসিম টিউটর ফলো করেন, নিজেও ফলো করেন, বন্ধু বান্ধবদের জসিম টিউটর ফলো করার জন্য করেন। আরেকটা ঘোষণা, আমাদের প্রত্যেকটা ক্লাস আজ থেকে মানে ক্লাস লাইভ শেষ হলে সেটা ইউটিউবেও দেখতে পারবেন। ইউটিউবেও দেখতে পারবেন। ইউটিউবে যদি সার্চ দেন যে জসিম টিউটোরিয়ালস, আমাদের চ্যানেল চলে আসবে, আমাদের ক্লাসগুলো চ্যানেলেও পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিদ্যুৎ ছিল না তাই মাত্র জয়েন হলাম। জাকিয়া সুলতানা বোন আমার সুপার একটি বোন চলে আসছে। আশা করি আমরা আগের মতোই জমাতে পারবো, কি কম? জাকিয়া সুলতানা বোন, আমি ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আমরা আগের মতো জমাতে পারবো। আগে তো ক্লাসে দেখা গেছে 1000+ ভাই বোনও লাইভ ক্লাসে যুক্ত হয়েছিলেন, আজকে দেখতেছেন না 8 জন। এই জসিম টিউটোরিয়াল পেজ যখন 30-40 হাজার ছিল, তখন 1000 ভাই বোনও লাইভে ক্লাস করছে। অনেকে তো বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্য। আমাদের আমাদের এই পেজের ক্লাসে 1000+ ভাই বোন থাকতো, কিন্তু আমি দীর্ঘ 1.5 বছর, 1.5 বছর 1 বছর প্লাস লাইভ ক্লাস নিয়ে নিই। হ্যাঁ, পেইড বেস শেষ হওয়ার পরে আর বেসও নেই নাই, একটু বাইরে ছিলাম, পড়ানোর বাইরে ছিলাম, তার ফলে অনেকেই ইনএক্টিভ, অনেকে জানেন না। হ্যাঁ, আপনারা শেয়ার করেন, নিয়মিত সাপোর্ট করেন। আশা করি আবার সেই অবস্থানে ফিরে যাবে জসিম টিউটোরিয়াল। ঠিক আছে, আগামী কাল ঠিক 9টায় দেখা হবে। ঠিক আছে, বন্ধু বান্ধবদের পেজে একটু করেন। এই যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এই যে পেজে অপশনে গেলে আপনি এখানে দেখেন থ্রি ডটে ক্লিক করলে ইনভাইট দেওয়া যায়। একসাথে দেখা যায় 100, 200, 1000 বন্ধুদের এক ক্লিকে ইনভাইট দিতে পারবেন। করেন, আপনার লস নাই। হ্যাঁ, আপনার বন্ধুরও লস হবে না আশা করি, আপনার মাধ্যমে যদি জসিম টিউটোরিয়ালে তারা যুক্ত হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।